আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখি তোমরা ছবিগুলো দেখে বুঝতে পারো কিনা। যাই হোক, সবাইকে আজকের ক্লাসে ফুলেল শুভেচ্ছা। যথারীতি আমার ডিজিটালি আমার পরিচয়টা আবার এখানে তুলে ধরলাম। দেখো, আমরা যেহেতু একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি, এজন্য অবশ্যই আমরা বাংলাদেশ সরকার এবং ডাব্লিউএইচওর প্রদত্ত যে নির্দেশনা সেটা মেনে চলি, নিজে সুস্থ থাকি, আমাদের পরিবারকে সুস্থ রাখি এবং দেশের মানুষকে সুস্থ নিরাপদে থাকতে সহায়তা করি। ছবিটা দেখো দেখো এই বাবুটি 4টি আপেল নিয়ে বসছে। তোমরা কি বলতে পারো এই বাবু প্রথম আপেলটা যতটা আগ্রহ নিয়ে খাচ্ছে, তার পরেরগুলো কি এভাবে খেতে পারবে? পারবে না। কি হবে? তার খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে। কথা মনে রাখবা কিন্তু। ঠিক আছে? তার মানে আহ, একই সাথে যখন আমরা অনেক খাবারে আবার নিয়ে বসি বা যে কোনো বিষয় যখন একই নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার সেটাকে ব্যবহার করতে থাকি, তখন সেটার প্রতি আমাদের আকাঙ্ক্ষাটা কি হয়? আস্তে আস্তে কমে আসে। দেখো, আমরা যদি এখানে ওই ছবিটা দেখি, এখানে খেয়াল করো যে এই যে প্রথম আপেলটা থেকে সে তৃপ্তির লেভেলটা, জাস্ট এটা বোঝানোর জন্য, প্রথম আপেলটা থেকে তৃপ্তির লেভেলটা ছিল এতটুকু প্রথম আপেলটা খাওয়ার সময়। যখন একই সময়ে দ্বিতীয় আপেলটা সে ভোগ করতেছে, তৃপ্তির লেভেলটা কি আগের জায়গায় আছে না কমে গেছে? অবশ্যই কমে গেছে। অর্থাৎ আগেরটা যেমন ভালো লাগছিল, এখনকারটা তেমনি কিন্তু এরকম ভালো লাগে নাই। পরের আপেলটা দেখো, তৃপ্তির লেভেলটা আরও কমে গেছে। তার মানে যখনই আমরা একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্যের ভোগ বাড়াতে থাকি, তখন তার তৃপ্তির লেভেল আস্তে আস্তে কি হয়? কমে যায়। মূলত আজকের এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত রেখেই আমাদের আলোচনাটি। যাই হোক, আমরা একটু দেখব। শিখন ফল দেখো যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ যে একটা নির্দিষ্ট সময়ে যে দ্রব্যের ভোগ বাড়ানো হলে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি হয়? কমে যায়। এই ছবিগুলো কিন্তু আমরা সেগুলো দেখছি। যাই হোক, আমরা আলোচনায় যাচ্ছি, লক্ষ্য করো। তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রমগুলো চিহ্নিত করতে পারবে। যাই হোক, প্রথমে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। দেখো, আমি একটু আগেই তোমাদের সাথে যে ছবিগুলো দেখালাম এবং ছবিগুলোর যে বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরলাম, সেটাই কিন্তু আমাদের পড়া। যে অধ্যাপক মার্শালের মতে কোনো ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে, তা মজুদ বৃদ্ধির সাথে সাথে কি হয়? কমতে থাকে। ঠিক আছে? অর্থাৎ যে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্যের মজুদ যদি ক্রমান্বয়ে বাড়াতে থাকে, তাহলে ওই দ্রব্যের যে প্রান্তিক উপযোগটা মজুদ বৃদ্ধির সাথে সাথে কি হয়? কমে যায়। এখন আমরা যে কথাটা বলছি, যে একেবারে আমাদের সাধারণ সংজ্ঞাটা দেখো। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ বা মজুদ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ কমে। আর এই অবস্থাটাকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। ঠিক আছে? আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ বা মজুদ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ
কমে। এ অবস্থাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। ঠিক আছে, এখন আমরা যদি আরো একটু সামনে যাই, দেখো এই বিধিটি তখনই কার্যকর হবে যদি এই শর্তগুলো মেনে চলা হয়। এই শর্তগুলোর যে কোনোটি ব্যত্যয় ঘটলে তাহলে এই বিধিটি সঠিকভাবে কাজ করবে না, অর্থাৎ কার্যকর হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি কি কি শর্তের আলোকে এই বিধিটি কার্যকর হচ্ছে। 1 নম্বর, ভোক্তার আচরণ যুক্তিশীল। ঠিক আছে, অর্থাৎ ভোক্তার আচরণ রেশনাল যেটাকে বলা হয় বা বিচার বুদ্ধি সম্পন্ন হবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সময়টা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। যদি সময়টি নির্দিষ্ট না হয় তাহলে ভোক্তা যে এই মনে করো এখন যে দ্রব্যটার প্রতি তার যেমন আকাঙ্ক্ষা আছে, কিছুদিন পরে ওই দ্রব্যটার প্রতি তার আকাঙ্ক্ষা আরো বাড়তেও পারে অথবা একই রকম থাকতে পারে। ঠিক আছে, কিন্তু একই সময়ের মধ্যে এই বিধিটি কি হবে, কার্যকর হবে। ভোক্তার আয়, রুচি, পছন্দ ও অভ্যাস এগুলো স্থির থাকবে। যখনই এই বিধিটি আমরা আলোচনা করব তখন ভোক্তার আয়, রুচি, পছন্দ এবং অভ্যাসকে স্থির ধরে নিতে হবে। যদি এগুলোর যে কোনোটির পরিবর্তন হয় তখন ভোক্তার ভোগ অভ্যাসের মধ্যেও কি হতে পারে, পরিবর্তন আসতে পারে। এই কারণে এই বিধিটি তখন কি হবে না, কার্যকর হবে না। তারপরে দ্রব্যের দাম স্থির, কারণ আমরা কিন্তু এখানে জানি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায়, আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়, অর্থাৎ দামের পরিবর্তনও কিন্তু এখানে একটা প্রভাব বিস্তার করে। এ কারণে দ্রব্যের দামটাকে স্থির রেখে উপযোগের দিকটাকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য। আমরা প্রথম দিনের আলোচনায় এই কথাটা বলছিলাম, অর্থাৎ মার্শাল তার উপযোগ তত্ত্বটিকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করেছেন। কারণটা কি, আমরা বলছিলাম তার মূল কথাটা ছিল এরকম যে বিভিন্ন এককের মধ্যে যে উপযোগের যে তুলনা করা সম্ভব, অনুপাত হিসাবে প্রকাশ করা সম্ভব। ঠিক আছে, এই সুবিধাগুলোর জন্য উনি কিন্তু উপযোগটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করেন। তারপর অর্থের প্রান্তিক উপযোগ স্থির। এখানে অর্থটা একটা পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়েছে। যেহেতু অর্থটা একটা পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়, তাহলে অর্থের নিজের প্রান্তিক উপযোগ যদি পরিবর্তন হয় তাহলে দ্রব্যের প্রান্তিক উপযোগ সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে না। এই কারণেই অর্থের প্রান্তিক উপযোগকে কি ধরা হয়েছে, স্থির ধরা হয়েছে। দ্রব্যের এককগুলো সমজাতীয়। হ্যাঁ, যদি এখানে দ্রব্যের এককের মধ্যেও যদি তারতম্য হয় তাহলে উপযোগ সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে না। যেমন আমরা একটু যদি উদাহরণ হিসেবে বলি যে মনে করো তুমি কোনো তোমার বন্ধুর বাড়িতে গেছো। ঠিক আছে, সে তোমাকে কিছু আম খাওয়ার জন্য দিছে, এর মধ্যে কিছু মিষ্টি আম আছে, কিছু টক আম আছে। তো প্রথমে যদি টক আম দেয় তাহলে টক আম খাওয়ার প্রতি তোমার আস্তে আস্তে কয়েকটা খাওয়ার পরে কি হবে, তোমার যে খাওয়ার ইচ্ছাটা কমে যাবে। তারপর যদি মিষ্টি আম দেয় তাহলে দেখা যাবে আবার হঠাৎ করে ইচ্ছাটা বেড়ে গেছে। তাহলে এই কারণে বলা হয়েছে যে দ্রব্যটা যদি এক জাতীয় হয় তখনই এই কি হবে, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে, অন্যথায় কিন্তু এটি কার্যকর হবে না। এই ছিল অনুমিত শর্তগুলো। ঠিক আছে, এখন আমরা একটা সূচির সাহায্যে এই বিধিটি ব্যাখ্যা করব। আমি বিশ্বাস করি যদি সূচিটা তোমরা ভালোভাবে দেখো একেবারেই ব্যাখ্যাটা এই বা আলোচনাটা অত্যন্ত সহজ একটি আলোচনা। দেখো, দ্রব্যের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। আমরা এখানে মোট উপযোগ নিলাম, প্রান্তিক উপযোগ, আর এখানে দ্রব্যের একক। তুমি ইচ্ছে করলে নামও দিতে পারবা। দেখো, প্রথম একক দ্রব্য ভোগ করে ভোক্তা মোট উপযোগ পাচ্ছে 6 টাকার সমান, প্রান্তিক উপযোগও পাচ্ছে 6 টাকার সমান। আমরা গত ক্লাসেও কিন্তু এই সূচিটাই ব্যবহার করেছিলাম। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় একক ভোগ করার কারণে তার মোট উপযোগ বাড়ছে, আর প্রান্তিক উপযোগ হয়েছে কত, এই দুইটার পার্থক্যটা বলছিলাম। প্রান্তিক উপযোগ 10 থেকে 6 বিয়োগ করলে কত, প্রান্তিক উপযোগ হচ্ছে 4।
তৃতীয় একক যখন ভোগ করছে তখন তার মোট উপযোগ বৃদ্ধি পেয়ে দাঁড়াইছে কত? 12 টাকা। আর এই 10 এবং 12-র পার্থক্য কত? 2 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বাড়ানো হলে মোট উপযোগ বাড়ছে, কিন্তু কি হারে বাড়ছে এই কথাটা কিন্তু আমরা গত ক্লাসেও বলছিলাম। মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ বাড়তেছে কিন্তু বাড়ার হারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, কি হারে বাড়ে? ক্রম হ্রাসমান হারে বাড়ে। এই অবস্থায় প্রান্তিক উপযোগ কমে। দেখো 6 থেকে 4, 4 থেকে 2, প্রান্তিক উপযোগ কি হয়? কমে। চতুর্থ একক দ্রব্যভোগের ক্ষেত্রে মোট উপযোগ হয় সর্বোচ্চ, অর্থাৎ 12-র উপরে আর যাচ্ছে না। এক্ষেত্রে দেখো এই দুইটার পার্থক্য বা ব্যবধানটা কত? 0। তার মানে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ কত? 0। তারপরে পঞ্চম একক যখন দ্রব্য ভোগ করতেছে তখন মোট উপযোগ আরও কমে যাচ্ছে, মোট উপযোগ কমে যাচ্ছে আগের থেকে। তারপরে এই অবস্থায় প্রান্তিক উপযোগ হচ্ছে কত? ঋণাত্মক। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু যদি লক্ষ্য করো, আমরা দেখলাম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রব্যের ভোগটা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে, এই যে এখান থেকে দেখো 1 একক থেকে শুরু করে সে যখন পঞ্চম একক পর্যন্ত দ্রব্যের ভোগটা কি করছে? বৃদ্ধি করছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মোট উপযোগটা প্রথম দিকে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এক পর্যায়ে সর্বোচ্চ হয়েছে প্রান্তিক উপযোগ, আর আরেক পর্যায়ে যে কি হয়েছে? কমে গেছে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে প্রান্তিক উপযোগের যে অবস্থাটা ঘটছে আমরা মূলত সেটাকে এখানে হাইলাইটস করব। লক্ষ্য করো, দ্রব্যের ভোগের সাথে সাথে প্রান্তিক উপযোগ 6 থেকে 4 হয়েছে, তার মানে কমে গেছে। 4 থেকে 2 আরো কমে গেছে, 2 থেকে 0 আরো কমে গেছে, 0 থেকে ঋণাত্মক তার মানে আরো কমে গেছে, 0 থেকে -2 কিন্তু কম। তাহলে এই ক্ষেত্রে দেখলাম যে একটি নির্দিষ্ট সময়ে দ্রব্যের ভোগ ক্রমান্বয়ে বাড়ানো হলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি হয়? কমে যায়। আর এই অবস্থাটাকে আমরা বলছি ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এবার এই কথাটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। লক্ষ্য করো, চিত্রে ওএক্স অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ বা দ্রব্যের একক, আর ও ওয়াই অক্ষে হলো প্রান্তিক উপযোগ নির্দেশিত। ঠিক আছে, এখন লক্ষ্য করো আমরা দ্রব্যের এককগুলো বলছিলাম সমজাতীয়, এই কথাটা এখানেও প্রতিফলন ঘটাবো। লক্ষ্য করো, ও এ একক বা ও এ পরিমাণ দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে এ পরিমাণ। তোমরা হয়তো বলতে পারো এখানে এ পরিমাণকে প্রান্তিক উপযোগ কেন বললাম? তুমি লক্ষ্য করো, আমি এই ও এ কে বলছি দ্রব্যের পরিমাণ বা দ্রব্যের একক, কারণ এই ভূমি অক্ষে কি প্রকাশ করছি? দ্রব্যের পরিমাণ বা দ্রব্যের একক। যখনই আমি এই ভূমি অক্ষে দিয়ে পরিমাপটা করব তখনই ভূমি অক্ষে যেই নামটা দেব সেই কথাটা বলবো। আর লম্ব অক্ষে দেখো প্রান্তিক উপযোগ, এটাকে যদি তুমি এখান থেকে একটা রেখা এখানে টেনে নিয়ে আসো তাহলে লম্ব অক্ষের এতটুকু প্রকাশ পাচ্ছে না। এই কারণে বলছি যে এখানে ও এ একক দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? এ পরিমাণ। মূলত এ পরিমাণটা লম্ব অক্ষের যে উচ্চতাটাকে প্রকাশ করতেছে। তারপরে দেখো এবি একক দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? বি পরিমাণ। এটাও কিন্তু আমি এখান থেকে প্রকাশ করছি বি পরিমাণ, এটা হচ্ছে প্রান্তিক উপযোগের পরিমাণ। ঠিক আছে, দেখো দ্রব্যের ভোগ যতই বাড়তেছে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। সেম ভাবে যদি আমরা দেখি বি সি একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? সি পরিমাণ, তার মানে প্রান্তিক উপযোগ আরও কমে গেছে। সিডি একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয় 0। ঠিক আছে, এই 0 এই জায়গাতেই। তারপরে ডিই একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয় -ই, অর্থাৎ মাইনাস কেন বললাম? এই রেখাটাতে 0 মান, এই যে ভূমি অক্ষটার মধ্যে তার নিচে যখন যাব তখন সেটা ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি লক্ষ্য করে
প্রথমে ছিল এ, তারপরে বিবি, তারপরে সিসি, তারপরে বলছি শূন্য, তার মানে এখানে একটা বিন্দু আছে, তারপরে বলছি ঋণাত্মক। এখন যদি আমরা এই বিন্দুগুলো যোগ করে দেই, কোনটা, এ, বি, সি, ডি এবং ই, এই বিন্দুগুলো যদি আমি যোগ করে ফেলি, তাহলে দেখো একটা রেখা পাচ্ছি। এই রেখাটাই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক উপযোগ রেখা। লক্ষ্য করো, এক্ষেত্রে ভূমিয়ক্ষে প্রত্যেকটা একক, মানে এ ও এ যতটুকু দূরত্ব, এ বি ততটুকু, বিসি ততটুকু, সিডি ততটুকু, ডিই ততটুকু। তার মানে এক্ষেত্রে এটা দিয়ে কি প্রকাশ করতেছি, দ্রব্যের এককগুলো সমজাতীয়। আমরা বলছিলাম প্রথমে দ্রব্যের এককগুলো কি জাতীয় হবে, সমজাতীয়। লক্ষ্য করে এখানে কিন্তু আমরা কিছু কথা নিয়ে আসছি, যে দ্রব্যের একক ও এ সমান সমান, এ বি সমান সমান, বিসি সমান সমান, সিডি সমান সমান, ডিই। তার মানে দ্রব্যের এককগুলো হচ্ছে সমজাতীয়। এই কথাটা এখানে প্রকাশ করতেছি আমরা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনুমিত শর্তের মধ্যে ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দ্রব্যের এককগুলো সমজাতীয় ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা একক থেকে প্রান্তিক উপযোগ কি আমি সমান হারে পাইছি না। কিন্তু দেখো, এটা বড় ছিল, তারপরে এটার চেয়ে বিবিটা একটু কমে গেছে, তারপরে বিবির চেয়ে সিসি আরও একটু কমে গেছে, তারপরটা হচ্ছে কি শূন্য হয়েছে ডি বিন্দুতে, তারপরে ডি বিন্দুর পরে যখন ভোগটা আমরা আরো বৃদ্ধি করছি, তখন এটা হয়ে গেছে মাইনাস ইই। তার মানে আমি সোজা কথায় যদি বলি, দেখা যাচ্ছে দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে গেছে। ঠিক আছে, আর এই অবস্থাটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ হলো ক্রম হ্রাসমান। প্রান্তিক উপযোগ হলো ক্রম হ্রাসমান। ঠিক আছে, একেবারে সহজ কথা। এখন লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রমের কথা বলছি, যে এটা আমাদের বিধির ব্যাখ্যা কিন্তু শেষ। এখন দেখো, এই বিধিটির ব্যতিক্রম নিয়ে আমরা একটু আলোচনা করব, যে আমাদের দ্বিতীয় শিখন ফলের কথা আসছি। লক্ষ্য করে একটু আগে বলছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আসলে সব সময় কিন্তু কার্যকর হয় না। কেন কার্যকর হয় না, যে কতগুলো যে কারণ যদি সঠিকভাবে পালিত না হয়, তখন এই বিধিটি কার্যকর হয় না। এই কারণগুলোকে বলছিলাম অনুমিত শর্ত। আর এখন আমরা বলছি আসলে এই বিধিটির সমালোচনা বা ব্যতিক্রম, যে কতগুলো এই যে ব্যতিক্রম আমরা এখন তুলে ধরব। দেখো, এক নম্বরে আমরা বলছি, এইখানে নিয়ে আসছি কথাটা, যে সমস্ত অনুমিত শর্তের উপর এই বিধিটি গড়ে উঠেছে, তার অনেকগুলোই বাস্তব সম্মত না। তাই এই বিধিটি নানাভাবে কি হয়েছে, সমালোচিত হয়েছে। ঠিক আছে, এখন আমরা এই এক নম্বরে বলছি সমালোচনার দিক ব্যতিক্রম, দুইটা একসাথে নিয়ে আসছি। আসলে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। আসলে একেবারে সোজা সাপটা যদি আমরা বলি, যে উপযোগ আসলে মনোগত ব্যাপার, তৃপ্তির ব্যাপার, মানসিক ব্যাপার। আমি যদি তোমাকে একটা আপেল খেতে দেই, তুমি আপেলটা খেয়ে তুমি হয়তো বলতে পারো যে স্যার এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, আরেকটা যদি দেই, তখন বলতে পারো যে আগেরটা খুব বেশি ভালো লাগছে, এখনকারটা একটু কম ভালো লাগছে, বা আগেরটা একটু কম ভালো লাগছিল, এখনকারটা একটু বেশি ভালো লাগছে। তার মানে তুমি এইটা বলতে পারো। তোমাকে যদি আমি বলি কত টাকার সমান ভালো ভালো লাগছে, এটার জবাব দেওয়া কিন্তু কঠিন, ঠিক না? এই কথাটাই আমরা বলছি, যে মার্শাল তার এই উপযোগ তত্ত্বটা, যে এই বিধিটি ব্যাখ্যা করার সময় যে ধরে নিচ্ছে উপযোগ কি সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য, কিন্তু আসলে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য না, কারণ এটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। দুই, অর্থের প্রান্তিক উপযোগ স্থির। এটারও কিন্তু বলছিলাম আমি একটু আগে, যে এক্ষেত্রে প্রান্তিক উপযোগটাকে অর্থের মাধ্যমে কিন্তু পরিমাপ করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু অর্থের প্রান্তিক উপযোগ কি সবসময় স্থির থাকে না। যেমন আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি, তুমি লটারিতে যদি 40 লক্ষ টাকা পাও, তাহলে কি হবে? তোমার ব্যয়ের প্রবণতা কি বাড়বে না কমে যাবে? অবশ্যই বেড়ে যাবে। যখন, কেন বেড়ে গেছে? কারণ তোমার কাছে অর্থের পরিমাণ
বৃদ্ধি পাইছে। এই কারণে অর্থের কদর, অর্থের যেই তোমার যেটাকে আমরা বলি যে তুমি আগে যে অর্থের কষ্ট ভোগ করছো, তখন যে অর্থের প্রয়োজনীয়তা বা কদরটা তোমার কাছে যেমন ছিল, এখন কিন্তু তেমন নাই। কারণ তোমার কাছে কদর কমে গেছে টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে। তাহলে এই কথাটা এখানে বলা হচ্ছে যে অর্থের পরিমাণ যখন বেড়ে যায়, তখন অর্থের প্রান্তিক উপযোগ কি হয়? কমে যায়। আবার অর্থের পরিমাণ যখন কমে যায়, মনে করো তুমি যদি কোনো মেসে থাকো, তাহলে দেখা যায় যখন এই যে মাসের শেষ দিকে আসে, তখন টাকার পরিমাণ যখন একেবারেই কমে যায়, বাড়ি থেকে টাকা আসতে কিছুদিন সময় লাগবে, তখন আমরা এই অল্প পরিমাণ টাকাকেই খুব হিসেব করে কিন্তু খরচ করি। তার মানে তখন কিন্তু অর্থের কদরটা, প্রয়োজনীয়তাটা অনেক বেড়ে যায়। তার মানে এ থেকে আমরা বলছি যে আসলে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে না। যখন অর্থের পরিমাণ বেড়ে যায়, তখন অর্থের প্রান্তিক উপযোগ কমে যায়, আর অর্থের পরিমাণ কমে গেলে অর্থের প্রান্তিক উপযোগ বেড়ে যায়। তাহলে এই অর্থের প্রান্তিক উপযোগের যেহেতু পরিবর্তন হয়, তাহলে অর্থের মাধ্যমে আমরা যে প্রান্তিক উপযোগ পরিমাপ করছি, সেটা আসলে ঠিক না। ঠিক আছে? দ্রব্যের একক উপযুক্ত পরিমাণের না হলে, মনে করো তুমি কারো কাছে পানি পানি চাইছো পানি খাওয়ার জন্য, সে তোমাকে কি করছে, একটা ড্রপার নিয়ে আইসা তোমার মুখে এক ফোঁটা করে পানি দিচ্ছে, তাহলে কি ঘটনা ঘটতে পারে? যে তোমার পানির পিপাসা না কমে বরংস বেড়ে যেতে পারে। তাহলে এই বিধিটি কি হবে না? কার্যকর হবে না। হ্যাঁ, তখন যদি তোমাকে উপযুক্ত একটা গ্লাসের মাধ্যমে পানি দেওয়া হতো, একটা স্ট্যান্ডার্ড পাত্রের মাধ্যমে দেওয়া হতো, তাহলে কি হতো, তুমি একটা এই এক গ্লাস পানি খাওয়ার পরে পরবর্তী গ্লাসের জন্য তোমার আকাঙ্ক্ষাটা কমে যেত। সময়ের ব্যবধান, এটার কথাও বলছি। মনে করো তুমি প্রত্যেক দিন তোমার কলেজে যাওয়ার সময় এক বন্ধুর বাসা হয়ে যাও, তাকে নিয়ে যাও। সকালবেলা তুমি নাস্তা করে তার বাসা হয়ে যখন কলেজে যাচ্ছ, তখন তার বাসায় আজকে খুব ভালো ভালো রান্না হয়েছে, তখন সে তোমাকে খুব খাওয়ার জন্য খুব ফিরাফিরি করতেছে। কিন্তু তুমি তো এইমাত্র খেয়ে আসছো, এই জন্য তোমার খাওয়ার আকাঙ্ক্ষা কি খুব একটা আছে? নাই। আর সে জোরাজুরি করে খাওয়ালেও তুমি খাওয়া থেকে খুব একটা কিন্তু যে তৃপ্তি পাবে না, ঠিক না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দুপুরবেলায় ফেরার পথে সে যদি তোমাকে একটু স্বাদেও যে খেয়ে যাবে কিনা, তখন কিন্তু এই কথা থেকে তুমি যতটা মজা পাচ্ছ, আর সকালবেলা যাওয়ার সময় যে তোমাকে জোর করে বসিয়েছে, তখন এই বসানো থেকে কিন্তু এই মজাটা পাওয়া যায়নি। কেন? সময়ের ব্যবধানের কারণে। কারণ তুমি সকালে খেয়েছো, দুপুরে আবার তোমার খাওয়ার কি হয়েছে, চাহিদা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তখন কিন্তু দেখা যাচ্ছে এই সময়ের ব্যবধান হলে এই বিধিটি তখন কি হয় না? কার্যকর হয় না। অর্থাৎ প্রান্তিক উপযোগ না কমে বরংস বেড়ে যায়। শখের দ্রব্য, যারা শৌখিন, শখের দ্রব্য সংগ্রহ করে, পুরাতন ডাক টিকিট, কয়েন, তাদের দেখা যায় একটা সংগ্রহ করার পর আরেকটা সংগ্রহের আকাঙ্ক্ষা তাদের মধ্যে কি হয়, আরো তীব্র হয়ে যায়, বেড়ে যায়। ঠিক আছে? এই শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। কৃপণ ব্যক্তির ক্ষেত্রে, কৃপণ ব্যক্তি যতই সে অর্থ বা মানে সম্পদ যে ঘটতে থাকে, তার এই সম্পদের প্রতি বা অর্থের প্রতি তার আকাঙ্ক্ষা কি হয়, আরো বেড়ে যায়, কখনো আকাঙ্ক্ষাটা কমে না। এই কারণে এই কৃপণ ব্যক্তির ক্ষেত্রেও এই বিধিটি কি হবে না? কার্যকর হবে না। দ্রব্যের একক সমজাতীয় না হলে, এটা দিয়ে কিন্তু আজকে শুরু করছিলাম। প্রথমে বলছিলাম যে তুমি কোনো একজন বন্ধুর বাসায় গেছো, সে তোমাকে প্রথমে কিছু টক আম কেটে দিছে, তাহলে দুই একটা খাওয়ার পরে তোমার আস্তে আস্তে খাওয়ার ইচ্ছে কি হবে, কমে যাবে। কিন্তু তারপর যদি মিষ্টি আম তোমাকে কেটে দেয়, তাহলে কি হবে, দেখা যাবে খাওয়ার পরিমাণটা আবার বেড়ে গেছে। কিন্তু একেবারে শুরু থেকে যদি একই জাতীয় দ্রব্য দেওয়া হতো, তাহলে দেখা যেত খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। তার মানে এক্ষেত্রে দ্রব্যটা যদি সমজাতীয় না হয়, তাহলে এই বিধিটি কি হবে না? কার্যকর হবে না। অভ্যাস ও রুচির পরিবর্তন, যে অভ্যাস এবং রুচির পরিবর্তনের ফলে দ্রব্যের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আরো কি হয়,
বেড়ে যায়। এ কারণে যে এক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। ঠিক আছে, এই ছিল মূলত আজকের আলোচনা। আজকে এই আলোচনার শেষে তোমাদের জন্য একটি সূচি আমি নিয়ে আসছি। আমি আশা করি তোমরা এই সূচিটি ব্যবহার করে তোমাদের যে বাড়ির কাজটা কমপ্লিট করবে। ঠিক আছে, তোমরা এখন এই সূচিটি দেখো। আমি আশা করি তোমরা যদি আগের সূচিটাকে একটু ফলো করো তাহলে তোমাদের পক্ষে আনসার দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা দিচ্ছি আপেল, প্রথম আপেলের বেলায় মোট উপযোগ কত 5 টাকা এবং প্রান্তিক উপযোগও 5 টাকা। তারপরে দ্বিতীয় আপেলের বেলায় মোট উপযোগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কত 9 টাকা, প্রান্তিক উপযোগ কত 4 টাকা, এই দুইটার পার্থক্য। তৃতীয় আপেলের বেলায় মোট উপযোগ বেড়ে হয়েছে কত 12 টাকা, আর প্রান্তিক উপযোগ হয়েছে কত 3 টাকা। তাহলে এখানে দেখো, আমি আর এগুলোর ব্যাখ্যা দিলাম না, কারণ ব্যাখ্যা দিলে তো তাহলে তুমি বুঝে ফেললা। চতুর্থ আপেলের বেলায় মোট উপযোগ হয়েছে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ 0। ঠিক আছে, পঞ্চম আপেলের বেলায় মোট উপযোগ কমে গেছে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আজকের এই সূচি হতে তোমাকে প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করতে হবে। অর্থাৎ এই অংশটা ব্যবহার করে তুমি প্রান্তিক উপযোগ রেখাটি অঙ্কন করবে। আমারটা যেমন একেবারে সরলাকৃতির হয়েছে, তোমারটা এমন সরলাকৃতির নাও হতে পারে, সমস্যা নেই, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, যাই হোক, যে আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। আমি বিশ্বাস করি তোমরা যদি নিয়মিত যে লেকচারগুলো দেখো এবং বইয়ের সাহায্য নাও তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম।